তারেক রহমানকে সরাসরি হুমকি দিল মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে উঠে পড়ে লেগেছে বিএনপি সরকার। আগুনে হাত দিলে ছাই হয়ে যাবে বললেন শেখ হাসিনা। অন্য যে কোনো সময়ের যে খুব স্বাভাবিক বাংলাদেশ একেবারে চারপাশ থেকে ধরা পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের জালে এবং পল কাপুর আবারও তারেক রহমান সরকারকে, বাংলাদেশের নবনির্বাচিত সরকারকে সুস্পষ্ট বার্তা দিয়েছেন যে বাংলাদেশ যদি মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে কেনাকাটা না করে মার্কিন যুক্তরাষ্ট্রের অপছন্দের দেশগুলো থেকে কেনাকাটা করে, তাহলে বাংলাদেশের পক্ষে স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখা যে মুশকিল হবে সেটুকুই স্মরণ করিয়ে দিতে চান আমেরিকার। তারেক রহমান স্বপ্নেও ভাবে নাই জীবদ্দশায় বাংলাদেশে গিয়ে সে প্রধানমন্ত্রী হবে, কিন্তু প্রধানমন্ত্রী হওয়া এবং দেশে আসার জন্য ভারতের ভূমিকা অপরিসীম ছিল, এই কথা তারেক রহমান নিজেও জানে। কিন্তু তারেক রহমান ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হবার পরেই তার পিতার মতো সাপ হয়ে গেছেন। তিনি মার্কিন বলে ঢুকে গেছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সেই চুক্তিকে স্বাগত জানিয়ে সেই চুক্তি বাস্তবায়ন করার প্রক্রিয়া চালাচ্ছেন। তার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদ বৌদি তিনি বলতেছেন চুক্তি যথাযথভাবে বাস্তবায়ন করা হবে। এগুলা কি ভারত স্বাভাবিকভাবে নেবে? বর্তমান সরকারের পক্ষ থেকে যে আওয়ামী লীগকে দীর্ঘদিন রাজনীতির বাইরে রাখার একটা চেষ্টা আমরা দেখতেছি, যেমন ধরেন আওয়ামী লীগের কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা আরোপ করছে কে? বাটপাড়িনুর সরকার। সেটাকে আইনের মাধ্যমে করছেন না, আইন আদালতের মাধ্যমে করেন নাই, করছেন অধ্যাদেশের মাধ্যমে, নির্বাহী আদেশ। এখন বর্তমান সরকার সেটা আইনে রূপান্তরিত করতে যাচ্ছে। হিসেবটা বেশ খানিকটা পাল্টে যাচ্ছে সম্ভবত, এবং বিএনপি সম্ভবত আওয়ামী লীগকে নিয়ে একটু খেলতে চায়। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো প্রিয় দর্শক, পুরো ঘটনাটি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে পুরো ঘটনা বুঝতে পারবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ওয়াশিংটনে বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গিয়ে স্পষ্টতই এই বক্তৃতা দিয়ে এসেছেন যে এই মুহূর্তে বাংলাদেশের কোন দেশের সঙ্গে কি সম্পর্ক রাখবে সে বিষয়ে স্বাধীনতা উপভোগের কোনো সুযোগ নাই। এর আগেই অবশ্য পরাধীনতা একরকম স্বীকার করে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ছুটে যেতে হয়েছিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে এই অনুমোদন পেতে যে বাংলাদেশকে যাতে মার্কিন যুক্তরাষ্ট্র এমন সংকটকালে অন্তত কিছুদিনের জন্য রাশিয়া থেকে জ্বালানি তেল সংগ্রহের অনুমোদন দেয়, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো অনুমোদন আসে নাই মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে তারা বিষয়টা দেখবে, কারণ পল কাপুর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গিয়ে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে উপস্থিত হয়ে বলেছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ। কথাটা খুবই সত্যি, বিশেষ করে সে সময়ে যখন অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন একটা বাণিজ্য চুক্তি করেছেন যার ফলে বাংলাদেশের কৃষি পণ্য থেকে শুরু করে বিমান, যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ কিছুই আর মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ক্রয় কিংবা বিক্রয়ের কোনো উপায় নাই। মানে ওই যে বললাম কার সঙ্গে কেমন সম্পর্ক হবে সেটা নির্ধারণের কোনো সুযোগ নাই। এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে ইউনূস সরকারের আমলে এমন আষ্টে পৃষ্ঠে বাণিজ্য চুক্তিতে পাল্টা শুল্ক আরোপ করে বাংলাদেশকে এমনভাবে বেঁধে ফেলতে পারলো, তার একটা বড় কারণ বাংলাদেশকে তারা চিহ্নিত করেছে সেই ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে, যেই ঝুঁকিপূর্ণ দেশটি বাংলাদেশ অত্যন্ত বেশি সম্পর্ক স্থাপন করছে, মাখামাখি করছে, ঘনিষ্ঠতা বাড়াচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একরকমের বলা যেতে পারে শত্রু ভাবাপন্ন দেশ চীনের সঙ্গে। কাজেই পল কাপুর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গিয়ে ওয়াশিংটনে পরিষ্কার বলেছেন বাংলাদেশ যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ, একেবারে কৃষিপণ্য, জ্বালানি থেকে শুরু করে শিল্প, নিরাপত্তা, সুশাসন সব বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক। অন্য যে কোনো সময়ের চেয়ে খুব স্বাভাবিক বাংলাদেশ একেবারে চারপাশ থেকে ধরা পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের জালে এবং পল কাপুর আবারও তারেক রহমান সরকারকে, বাংলাদেশের নবনির্বাচিত সরকারকে সুস্পষ্ট বার্তা দিয়েছেন যে তারা স্পষ্ট করে কোনো দেশের নাম বলে দিতে চান না বটে, কিন্তু একটা দেশের সঙ্গে তাদের ভূ রাজনৈতিক প্রতিযোগিতা আছে সেদিকে ইঙ্গিত করে পল কাপুর বলেছেন আমরা নির্দিষ্ট কোনো কিছু বেছে নিতে বাংলাদেশকে চাপ দিই না বটে, কিন্তু আমরা বাংলাদেশকে উন্নত প্রযুক্তির প্রস্তাব দিই যা বাংলাদেশ স্বাধীনভাবে ব্যবহার করতে পারে এবং নিজের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে পারে। মানে একে আপনি মৃদু ধমক বলবেন না কড়া ধমক বলবেন, মানে পরিষ্কার বুঝিয়েছে যে বাংলাদেশ
বাংলাদেশ যদি মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে কেনাকাটা না করে চীন সহ মার্কিন যুক্তরাষ্ট্রের অপছন্দের দেশগুলো থেকে কেনাকাটা করে, তাহলে বাংলাদেশের পক্ষে স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখা যে মুশকিল হবে সেটুকুই স্মরণ করিয়ে দিতে চান আমেরিকার এই একজন উচ্চপদস্থ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা। তবে কিছু বেছে নিতে চাপ দিচ্ছেন না, একে চাপ হিসেবে দেখা ঠিক হবে না, এটা এক রকমের সুপরামর্শ বাংলাদেশের প্রতি। বাংলাদেশ যে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য তার একটা নজির কিন্তু এই যে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গিয়ে উপস্থিত হয়েছেন। বিরাট বাণিজ্যিক সম্ভাবনা বাংলাদেশের মাধ্যমে দেখা দিয়েছে, বাংলাদেশকে যখন বাণিজ্য চুক্তির মাধ্যমে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলা গেছে। কিন্তু পল কাপুররা আসলে কি চান? পল কাপুররা চান সরাসরি নবনির্বাচিত সরকার দেখাবেন যে তারা চীনের সঙ্গে দূরত্ব প্রতিষ্ঠা করেছেন। কারণ বাংলাদেশে যিনি নতুন মার্কিন রাষ্ট্রদূত এসেছেন নির্বাচনের আগে ব্রেন ক্রিস্টেনসেন, তাকে যখন ট্রাম্প প্রশাসন গত বছর নির্বাচিত করেছিলেন বাংলাদেশে নিযুক্ত করবার জন্য, তখনই তিনি কংগ্রেসের সামনে তার যে শুনানি, সেখানে ব্রেন ক্রিস্টেনসেন স্পষ্ট করে বলে এসেছিলেন কংগ্রেস সদস্যদের প্রশ্নের জবাবে যে তার একটা গুরুত্বপূর্ণ কাজ হবে বাংলাদেশে, তার অ্যাসাইনমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে চীন, কমিউনিস্ট চীনের সঙ্গে বাংলাদেশের অতিরিক্ত ঘনিষ্ঠতার ঝুঁকি বাংলাদেশকে বোঝানো। বিশেষভাবে সামরিক এবং নিরাপত্তা ক্ষেত্রে বাংলাদেশ যে চীনের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা তৈরি করেছে অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের আমলে, সেটা নিয়েই কংগ্রেস সদস্যদের মূল উদ্বেগ ছিল এবং সেই প্রশ্নের জবাবে ব্রেন ক্রিস্টেনসেন এই প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়ে কিন্তু বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করতে এসেছেন। কাজেই মার্কিন রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে এসেও তিনি সাথে সাথে সর্বত্র সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে বিভিন্ন অনুষ্ঠানে এ আলাপ শুরু করেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষভাবে নির্বাচনের পর নির্বাচিত সরকার এবং সেনাবাহিনীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত এই আলাপটা একেবারে সোজা সাপটা ভাবে পরিষ্কারভাবে ছেড়ে ফেলতে চান যে চীনের কাছ থেকে সামরিক দ্রব্যাদি ক্রয়, বিভিন্ন এই যে যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান কেনবার যে প্রতিশ্রুতি অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছে, চীনের সঙ্গে সামরিক ঘনিষ্ঠতা যে বাংলাদেশের বাড়ছে, তাতে ঝুঁকি আছে বাংলাদেশের, এটাকে ঝুঁকিপূর্ণ একটা পদক্ষেপ বলে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে এবং সেনাবাহিনী এবং নির্বাচিত সরকারকে এই বিষয়গুলো বোঝাতেই ব্রেন ক্রিস্টেনসেন মূলত বাংলাদেশে দায়িত্ব পালন করবেন। এ কথা ব্রেন ক্রিস্টেনসেন বলবার পর চীনা রাষ্ট্রদূত বা চীনের তরফ থেকে বুঝতে অসুবিধা হয় নাই যে ব্রেন ক্রিস্টেনসেনের এ কথা একরকমের হুমকি যেই সরকার নির্বাচিত হয়ে আসবে তার প্রতি, যে আপনারাও যদি কেনাকাটা অব্যাহত রাখেন চীনের কাছ থেকে এবং নিরাপত্তা এবং সামরিক খাতে ঘনিষ্ঠতা বাড়াতে থাকেন, তাহলে আপনাদের ঝুঁকি আছে। এই ঝুঁকি যে কি ঝুঁকি সেটা যে সরকার বুঝবে না, সে সরকারের এক রকমের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক এবং নিরাপত্তা খাতে পাল্লা দিয়ে এগোতে হবে, সেটা বোঝাতে নিশ্চয়ই খুব বড় বিশ্লেষক হওয়ার প্রয়োজন নেই। কাজেই চীন তখন সাথে সাথে প্রতিক্রিয়া দেখায় এবং এই বিবৃতি দেয় যে এই যে একটা দেশের রাষ্ট্রদূত এসে বাংলাদেশে এমন হুমকি দিচ্ছেন যে তিনি বাংলাদেশ যদি অন্য কোনো পক্ষের সঙ্গে সম্পর্ক রাখে তাহলে বাংলাদেশের সামনে নিরাপত্তা ঝুঁকি আছে, এটা খুবই অবিবেচনা প্রসূত এবং একেবারে কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত একটা বিষয়। মানে এসব চীনের পক্ষে বলা সম্ভব বটে, কিন্তু বাংলাদেশের পক্ষে ইউনূস সরকার বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটা যে জায়গায় রেখে গেছেন সেখানে সেটা বলা একদম অসম্ভব। মার্কিন যুক্তরাষ্ট্রের এক্ষেত্রে কৌশলটা একদম সোজা সাপটা যুক্তরাষ্ট্রের তরফে ট্রাম্প প্রশাসন আসবার পর থেকে বারবার মনে করানো হয়েছে। পল কাপুর মার্চে বাংলাদেশ সফরে যখন এলেন দিল্লি ঘুরে, তখন এসে এটা মনে করিয়ে দিয়েছেন যে এই অঞ্চলে তারা মনে করেন ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তার ক্ষেত্রে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত সহযোগী হচ্ছে ভারত, এবং তারা মনে করে যে ভারত একটা স্ট্রং, ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন এবং শক্তিশালী, সামরিক শক্তিতে বলবান, বলিয়ান, শক্তিশালী ভারত এই অঞ্চলে চীনের যে একাধিপত্য সেটা ঠেকাতে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। কাজেই তারা মনে করে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশ সহ তাদের যত কৌশলগত সহযোগীরা আছে তাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখা এবং ভারতের পরামর্শ মোতাবেক এই অঞ্চলের নিরাপত্তা কৌশল সাজানো। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কৌশল সম্পর্কে একটা মানে যদি গুগলেও আপনি সার্চ দেন, আপনি দেখবেন যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডকুমেন্টের পর ডকুমেন্ট বের হবে যেখানে স্পষ্ট ভাষায় বলা হয়েছে এই যে বাংলাদেশের ভূকৌশলগত অবস্থানকে যে যুক্তরাষ্ট্র এখন এত গুরুত্বপূর্ণ মনে করছে তার কারণ যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে একটা শত্রুমুক্ত অবস্থান চায়। একে কোনোভাবেই তারা চীনের কোনো অবস্থান চায় না, চীনের কোনো শক্তিশালী অবস্থান চায় না, এবং তারা চায় বরং
তাদেরকে এমন একটা অবাধ প্রবেশাধিকার দেওয়া হোক যার ফলে তারা সেখানে নজরদারির ব্যবস্থা করতে পারে, কিংবা শেখ হাসিনা বারবার যেটা বলতেন যে সামরিক ঘাঁটি তৈরি করতে পারে বঙ্গোপসাগরের ওপরে। এখন সেন্ট মার্টিন দ্বীপে অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার কি ব্যবস্থা দিয়ে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে, সেটা কিন্তু এখনো একটা সন্দেহের কেন্দ্রে আছে। তারেক রহমান সরকার সেটাও পরিষ্কার করেন নাই। অন্যদিকে আবার এই যে চীনা যুদ্ধ জাহাজ কেনা থেকে শুরু করে নানা রকম পদক্ষেপ যে অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছেন সে বিষয়েও সাবধানতা অবলম্বন করার ইঙ্গিত আছে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে। এখন যখন বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে একটা জ্বালানি ছাড় চাইছে যে এই সংকটজনক পরিস্থিতিতে যাতে কিছুদিন রাশিয়া থেকে জ্বালানি কিনতে পারে, যখন যুক্তরাষ্ট্র ভারতকে কিন্তু এই ছাড় দিয়ে রেখেছে যে ভারত কিন্তু রাশিয়া থেকে জ্বালানি কিনে যাচ্ছে, তখন বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের এই ইঙ্গিত, পল কাপুর এই অঞ্চলের জন্য আমেরিকার সর্বোচ্চ যেই কর্মকর্তা তার যে ইঙ্গিত ওয়াশিংটনের দূতাবাসে গিয়ে যে চীনের সঙ্গে সম্পর্ক ত্যাগ করুন, চীনের সঙ্গে সম্পর্কের নিরাপত্তা ঝুঁকির কথা স্মরণ করুন, এগুলো ইঙ্গিত সরাসরি গ্রহণ করে তারেক রহমান যদি চীনের সঙ্গে দূরত্ব স্থাপন করে এ অঞ্চলে ভারতের সঙ্গে তার ঘনিষ্ঠতা না বাড়ান, মানে এই বিষয়ে ইঙ্গিত স্পষ্ট না করেন, যুক্তরাষ্ট্রকে আরো ঘনিষ্ঠ হওয়ার তার সঙ্গে সুযোগ না দেন, তাহলে এ সময়ে ভারত এই যে জ্বালানি নিরাপত্তা বাংলাদেশে রক্ষা করতে মানে বন্ধু সুলভ প্রতিবেশী সুলভ আচরণ দেখিয়ে যে ডিজেল সরবরাহ অব্যাহত রেখেছে বাংলাদেশে বর্ধিত চাহিদার প্রেক্ষাপটে, সেটা রাখবে কিনা, বাংলাদেশ আমেরিকার কাছ থেকে রাশিয়া থেকে এই সময়ে বাড়তি জ্বালানি কেনার সুযোগ পাবে কিনা, সেগুলো বাংলাদেশ পরিচালনার জন্য কিংবা তারেক রহমান আসলে শান্তিমতো দেশটা পরিচালনা করতে পারবেন কিনা সেসব ক্ষেত্রেও অত্যন্ত গুরুতর একটা সিদ্ধান্ত গ্রহণকারী ফ্যাক্টর হয়ে উঠতে পারে। কাজেই তারেক রহমান জানেন পল কাপুর ওয়াশিংটনের দূতাবাস বয়ে গিয়ে যে বার্তা যে ধমক দিয়ে এসেছেন সরকারকে উদ্দেশ্য করে, সেই বার্তা ধমকের প্রেক্ষিতে পদক্ষেপ না গ্রহণের হয়তো তার কোনো উপায় নাই। জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর থাকা নিষেধাজ্ঞা সহসা একটি সহজ প্রক্রিয়ার মাধ্যমে তুলে নেওয়া হবে, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে, এমন যতটা সহজে মনে করা হচ্ছিল, আসলে বিষয়টি এই মুহূর্তে এসে মনে হচ্ছে ততটা সহজ নয়। হিসেবটা বেশ খানিকটা পাল্টে যাচ্ছে সম্ভবত, এবং বিএনপি সম্ভবত আওয়ামী লীগকে নিয়ে একটু খেলতে চায়। নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে, এরপর একটা গুঞ্জন ছিল যে ভারতের সঙ্গে বিএনপির সম্ভবত এটি সমঝোতা হয়েছে, এবং সেই জায়গা থেকেই দলীয় গ্রিন সিগন্যালের মাধ্যমে আওয়ামী লীগের ভোটাররা বিএনপি প্রার্থীদের ভোট দিলেন। এটি আমাদের সবার কাছে পরিষ্কার স্পষ্ট। শুধু রাজনৈতিক কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এই হিসেব থেকেই নয়, আওয়ামী লীগ আরও একটি হিসেব ছিল জামাতকে ঠেকানো। তো সত্যি সত্যিই বিএনপি যদি নতুন কোনো খেলায় ব্যস্ত হতে চায় আওয়ামী লীগকে নিয়ে, সেই খেলাটি আসলে কার জন্য লাভবান হবে, খেলাটি বিএনপির জন্য বুমেরাং হবে কিনা সেই প্রশ্ন এখন উঠছে, সে বিষয়ে আমি পরে আসছি। আমরা জানি যে অন্তর্বর্তী সরকারের সময় সন্ত্রাস বিরোধী আইনকে ব্যবহার করে তার মাধ্যমে একটি অধ্যাদেশ জারি করে নিষিদ্ধ করা হয়েছিল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম, এবং সেই অধ্যাদেশকেই এখন বিএনপি আইনে পরিণত করতে যাচ্ছে এবং এর সঙ্গে কিছু শাস্তির বিধানও তারা জুড়ে দিতে চাইছে। আমরা জানি যে বিএনপি প্রথম থেকেই বলে আসছিল যে নির্বাহী কোনো আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষপাতী তারা নয়, যদি কাউকে নিষিদ্ধ করতেই হয় সে বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। এমনকি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানও শপথ নেওয়ার পরে বিদেশি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুলের বিষয়ে যে তারা যদি দেশে এসে রাজনীতি করতে চায় সেক্ষেত্রে জনগণ যদি মেনে নেয় তার কোনো আপত্তি নাই। অর্থাৎ তার এই কথার মধ্য দিয়েও আমরা এক ধরনের গ্রিন সিগন্যাল পাচ্ছিলাম নিষেধাজ্ঞার বিষয়টি তুলে নেওয়ার জন্য। এখন যদি অধ্যাদেশটি আইনে পরিণত হয় তাহলে কি হবে? নির্বাহী আদেশ প্রত্যাহার করা ছাড়া আওয়ামী লীগ তো রাজনীতিতে ফিরতে পারবেই না, বরং শাস্তির বিধান সহ এই অধ্যাদেশ যদি আইনে পরিণত হয় সেক্ষেত্রে রাজনীতিতে ফেরাটা আওয়ামী লীগের জন্য আরও একটু বেশি জটিল পর্যায়ে যেতে চলেছে। অন্তর্বর্তী সরকারের সময় রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করা হয়েছিল 133টি, এর মধ্যে 98টি অধ্যাদেশ পরিবর্তন ছাড়াই আইনে পরিণত করতে সংসদে বিল উত্থাপনের জন্য সুপারিশ করা হয়েছে। 15টি অধ্যাদেশ সংশোধন করে বিল উত্থাপনের সুপারিশ করা হয়েছে। 16টি অধ্যাদেশ এখনো উত্থাপন নয় এবং 4টি রহিত করা হয়েছে। যে 15টি অধ্যাদেশ সংশোধন করে বিল হিসেবে সংসদে উত্থাপনের সুপারিশ করা হয়েছে এর অন্যতম হলো গত 2025-এর 11ই মে জারি করা সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ, অর্থাৎ যার সঙ্গে আওয়ামী লীগের ভবিষ্যৎটি জড়িয়ে রয়েছে। আমরা নিশ্চয়ই অনেকে জানি যে সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ সংসদে পাশ না হলে অথবা 30 দিনের মধ্যে এই অধ্যাদেশ যদি সংসদে উত্থাপন না করা হয় তাহলে সেটা অটোমেটিক্যালি
বাদ হয়ে যাবে, এটা আর কোনো কার্যকারিতা থাকবে না। তো সেই জায়গা থেকে এটি সংশোধন করে সংসদে তোলা হবে। এনসিপি নেতারা যখন গত 2025-এর 9 মে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে যমুনা ঘেরাও করলো, আমরা দেখলাম তার সাথে একে একে যোগ দিল এবি পার্টি, গণ অধিকার পরিষদ, জামায়াতে ইসলামী, আরও কিছু ভুইফোর সংগঠন এগুলোর সাথে সাথে। এবং 11ই মে যমুনায়, অর্থাৎ তখন প্রধান উপদেষ্টার বাসভবন যেটি ছিল, সেখানে জরুরি বৈঠক করে সন্ত্রাসবিরোধী আইনের 2টি ধারা সংশোধন করা হয়। আপনাদের মনে আছে কি বলা হয়েছিল সেই সংশোধিত আইনে? কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের জন্য জড়িত থাকলে নির্বাহী আদেশে সরকার তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে পারবে। মানে এর আগে যে সন্ত্রাস বিরোধী আইনটা ছিল, সেখানে যে কোনো সংগঠন বা সত্তাকে সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে পুরোপুরি নিষিদ্ধ করা যেত, কিন্তু কার্যক্রম নিষিদ্ধ থাকার বিষয়টি ছিল না। তো আওয়ামী লীগকে পুরোপুরি নিষিদ্ধ নয়, কার্যক্রম নিষিদ্ধ করতে হবে, সেই জায়গা থেকে 2টি ধারা সংশোধন করা হয়েছিল। এবং সেই সংশোধিত ধারার 20 ধারা অনুযায়ী আওয়ামী লীগ মিছিল, সভা সমাবেশ করতে পারবে না, দলটির কার্যালয় বন্ধ থাকবে, ব্যাংক হিসাব জব্দ থাকবে, পোস্টার ব্যানার প্রচার করতে পারবে না, সংবাদ বিজ্ঞপ্তি দিতে পারবে না, সংবাদ সম্মেলন করতে পারবে না, সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যমে তাদের কোনো সংবাদ প্রকাশ করা হবে না, এরকম অনেক বিষয় উল্লেখ করা হয়েছিল। কিন্তু এগুলো করলে কি শাস্তি হবে সেটি কিন্তু উল্লেখ করা হয়নি। ওই যে প্রথমে বলছিলাম যে কিছু শাস্তির বিধান যুক্ত করা হবে। নিষিদ্ধ সংগঠনের এইসব কার্যক্রমের ক্ষেত্রে শাস্তির বিধান আছে, কিন্তু রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সংগঠনের ক্ষেত্রে যদি এই ধরনের কার্যকলাপ চলে, সেক্ষেত্রে কি শাস্তি, সেজন্যই এটি সংশোধনী সহ আইনে পরিণত হতে যাচ্ছে। যতদূর জানা গেছে যে এই বিষয়ে আওয়ামী লীগ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তারা বলেছে যে জনগণই সিদ্ধান্ত নিবে। অতীতে এরকম বিপর্যয় আওয়ামী লীগের জন্য অনেক এসেছে, অনেকবার আওয়ামী লীগ মুখোমুখি হয়েছে, অতএব এগুলো আওয়ামী লীগ মোকাবেলা করবে। যদি আইনের দ্বারস্থ হতে হয়, আইনেরও দোরগোড়ায় তারা যাবে। আমি আমার ক্ষুদ্র জ্ঞানের জায়গা থেকে বলতে পারি, যা করা হচ্ছে সেটি আসলে আওয়ামী লীগের জন্য পুরো রাজনীতি শেষ হয়ে যাবে এটি মনে করার কোনো কারণ নেই। বিএনপি, আওয়ামী লীগ, এই 2টি রাজনৈতিক দলের শেকড় সমাজের রন্ধ্রে রন্ধ্রে এমনভাবে গ্রথিত, নিষিদ্ধ করে এগুলোকে শেষ করা যাবে না, যায় না। কিন্তু বিএনপি যা বিশ্বাস করতো তার বাইরে এসে এখন যে খেলাটি খেলতে চাইছে, সেটি হলে লাভবান আসলে কে হবে? প্রথমে যে প্রশ্নটি করেছিলাম, লাভবান আসলে জামাতে ইসলামী হবে, ক্ষতি যা হওয়ার বিএনপিরই হবে। জামাতে ইসলামী হুঙ্কার ছাড়ছে, তারা রাজপথ উত্তপ্ত করবে, সুশীল সমাজের প্রতিনিধিদের, কথিত প্রতিনিধিদের এর মধ্যে মাঠে নামানো হয়েছে, তারা সেই জন্য প্রস্তুত থাকবে। এবং এই যে খেলাগুলো, সেগুলো অবশ্যই ডিপ স্টেটের খেলার অংশ। বিএনপি কতটুকু বুঝতে পারছে আমরা জানি না, তবে অনেকে বলছেন যে কাটা দিয়েই কাটা তোলাটা বিএনপির জন্য বুদ্ধিমানের কাজ হবে, নইলে জামাতই বিএনপিকে গিলে খাবে। অনেকেই বলছেন, আমি শুরু থেকে বলে আসছি। দেখা যাক যে এই খেলাটি কিভাবে চলে এবং তাতে আসলে লাভবান কে হয়, ক্ষতি কার হয়। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।